সুচিত্রা সেনের অন্তরালে চলে যাওয়া নিয়ে আলোচনার অন্ত নেই, কিন্তু এই প্রথম জানা গেল কোন দর্শনে তিনি সরে এসেছিলেন পার্থিব জগৎ থেকে। চিকিৎসার সূত্রে মহানায়িকাকে দীর্ঘদিন কাছ থেকে দেখার পর তাকে একদম অন্য রূপে আবিষ্কার করেছিলেন ডক্টর সমরজিৎ নস্কর। কথা নতুন নয় যে মিসেস সেন অসম্ভব মুডি একজন মানুষ, তবে এটাও ঠিক মনের দিক থেকে উনি ছিলেন ভীষণই সরল, একটুতেই অভিমান করে বসতেন। দেখেছি উনি যখন মনের মতো মানুষ না পেতেন, মনের কথা শোনার বা শোনানোর মতো কাউকে সামনে না পেতেন, তখনই দোলচাল হতো ওর মধ্যে। সেই দিক থেকে দেখতে গেলে উনি মানসিক শান্তি লাভের পথ পেয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মায়ের অর্থাৎ শ্রী শ্রী সারদা মার কাছে নিজেকে সঁপে দিয়ে। উনি এটা বুঝেছিলেন চিত্ত বৈকল্য থেকে বের করে এনে তাকে মানসিক শান্তি ও ধৈর্য দিতে পারে একমাত্র ঠাকুর ও মায়ের স্মরণ। আসলে আমরা সকলেই কম বেশি স্বার্থপর। সেখানে দাঁড়িয়ে উনি উপলব্ধি করেছিলেন মায়ের কথা, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। উনি বলতেন নিজেকে যদি ভালো করে রাখতে চাও তবে গায়ে হলুদ জল মেখে থাকো, মানে ঠাকুরের শরণাপন্ন হয়ে থাকো এবং সেই আবহে নিজের মনটাকে আবিষ্ট করে রাখা, যেটা মিসেস সেন খুব ভালো বুঝেছিলেন। এই উপলব্ধি যে হঠাৎ করে ওর মধ্যে এসেছিল তা কিন্তু নয়, আসলে এটা ওর মনের গঠন। ওর জন্মের বহু আগেই তো ঠাকুর ও মা ইহজগৎ ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু ঠাকুরের বাণী, মায়ের কথা, সমান্য ভাবাপন্ন মানুষের সংস্পর্শে আসা, এইসবই তার মনকে একটা উন্নততর ধাপের দিকে ক্রমাগত এগিয়ে নিয়ে গেছিল। আমি কি, কেন এই সংসার, সমাজের জন্য কি করব, এইরকম প্রশ্ন আমাদের সকলের মনের মধ্যেই হয়তো কখনো কখনো ঘোরাফেরা করে, কিন্তু তাদের মধ্যে যারা ঠাকুরকে ধরে রাখতে পারেন বা ঠাকুরের সংস্পর্শে আসার সৌভাগ্যপ্রাপ্ত হন, তারা নিশ্চয়ই সেই দিশাটা ঠিকই পেয়ে যান। তারা যেতে পারেন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। মিসেস সেনের ক্ষেত্রে ঠিক যেমনটি হয়েছিল। না হলে অধিকাংশ মানুষই তো অহং বোধে ভোগেন। অহং অর্থাৎ আমি কর্তা, আমি পিতা, আমাকে না হলে জগৎ সংসার চলবে না, এই ভাবনা আমাদের মধ্যে সর্বদা বিরাজমান। এর থেকে বেরোতে হলে কারো কাছে আমাদের নিজেদেরকে পুরোপুরি সমর্পণ করতে হবে, তাহলে হয়তো এই অহং ভাবটা আর থাকবে না। মিসেস সেন বিভিন্ন সময় এই কথা বারংবার বলেছেন, শুধু বলেননি, সেই সাধনায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এমন কথা উনি নিজে বলতে এবং শুনতে খুবই ভালোবাসতেন, আর এইসব আলোচনার মাধ্যমে ওর মনের সঙ্গে আমার একটা ওয়েভ লেংথের ম্যাচিং যেন কখন গড়ে উঠেছিল। আমি আসলে নিজেও যে ঠাকুর মান্ত প্রাণ। ঠাকুর যেমন বলতেন স্বামীজিকে, নতুন পতির সাথে সতী ঘন ঘন হেলে তবে না একে অপরকে চিনতে পারে, তাদের মনের ভাব বিনিময় হয়, ঠিক তেমনি মিসেস সেন আমায় বলেছিলেন, তুমি আমার কাছে আসবে তোমার যখন ইচ্ছে। সেটা নিশ্চয়ই মনের মিল খুঁজে পেয়েছিলেন বলেই বলেছিলেন। যখন খুশি তখন চলে আসবে। ওর মতো একজন মানুষের কাছ থেকে এই রকম একটা পারমিশন পাওয়া, এটা কিন্তু আমার কাছে বিরাট এক পাওনা, একটা বড় সার্টিফিকেট। মিসেস সেনের ব্যক্তিত্ব ছিল সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। সস্তা চাটুকারিতা উনি একেবারেই পছন্দ করতেন না। কেউ যেখানে ওর চৌহৃদের মধ্যে আসতে পারতো না, সেখানে উনি আমাকে কি করে এতটা আপন করে নিয়েছিলেন, সেই প্রশ্ন অনেকের মনেই আছে। আসলে আমার প্লাস পয়েন্ট ছিল আমি সিনেমা টিনেমা কোনোদিনই সেভাবে দেখিনি। মিসেস সেনের ছবিও খুব একটা দেখা হয়নি, তাই ওর অভিনয় প্রসঙ্গে ওকে অ্যাপ্রিসিয়েট করে কোনো কিছু বলা, এই জিনিসগুলো আমার মুখ থেকে একবারেও বেরোতো না। এটা হয়তো নিজের অজান্তেই মিসেস সেনের কাছে আমার একটা অন্য জায়গা তৈরি করেছিল। উনি হয়তো ভাবতেন, যাক বাবা, এই একটা লোক অন্তত আমার সিনেমা যেমন নিয়ে ঘাঁটাবে না। আসলে আমি যে ওর ফ্যান ছিলাম না, এটাই আমার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। না হলে আমাকেও হয়তো 2 দিনের পর 3 দিন আর কাছে ঘেঁষতে দিতেন না। মিসেস সেনের কাছে গেলেই মোটামুটি ঘন্টা 2-এর সিটিং ছিল বাঁধা। সাধারণত রাত 8টা সাড়ে 8টা নাগাদই যেতাম, আবার কখনো বিকেল 5টা সাড়ে 5টাতেও গিয়েছি। আসলে ওর যখনই মনে হয় ফোন করে আমাকে ডেকে নিতেন, সেটা অসুস্থতা থাক বা না থাক। ফোনটা হয়তো উনি নিজে করতেন না, ওর যে সিস্টার ছিলেন তিনিই ফোন করে বলতেন, ডাক্তারবাবু অমুক সমস্যা হচ্ছে, ম্যাডাম আপনাকে ডাকছেন। আমি চলে যেতাম। বিকেলের দিকে গেলে উনি প্রায় সিঙাড়া খাওয়াতেন। ওর বালিগঞ্জের বাড়ি খুব কাছেই একটা দোকান আছে। আছে বলছি কারণ দোকানটা এখনও বর্তমান, নামটা বলছি না। ওখানকার সিঙাড়া প্রায়ই আসতো। উনি নিজে সিঙাড়া খেতে খুবই ভালোবাসতেন। মুড়িটা হালকা তেলে নেড়ে সিঙাড়া দিয়ে খেতে খুবই পছন্দ করতেন। আবার লুচি আলুর তরকারিও ওর বেশ পছন্দের।
মাছ খেতেও খুব ভালোবাসতেন, বিশেষত বেকড ফিশ। তবে উনি কিন্তু এই বয়সেও বেশ ডায়েটিং করতেন। প্রায় শুনতাম আজ সারাদিন উনি মুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছেন। ওর হাতে রান্না খাওয়ার সৌভাগ্য কোনোদিন হয়নি। আমি গেলে বাড়িতে রেডিমেড যা থাকতো মূলত তাই দিতে বলতেন। তবে ওর জন্মদিনগুলিতে 2007 ডিসেম্বরে প্রথম আলাপ, তারপর থেকে সুচিত্রা সেনের জীবনের শেষ জন্মদিন অবধি প্রত্যেকটিতেই গিয়েছেন ডক্টর নস্কর। জন্মদিনে যখনই গিয়েছি তখনই যে খাবারগুলি পরিবেশিত হতো তার মধ্যে বেশ কয়েকটি যে ওর নির্দেশনায় রাঁধা হতো সেটা ভালোই বুঝতে পারতাম। গিফট তেমন পছন্দ করতেন না, তাই আমি বরাবর ফুল ও গ্রিটিং কার্ড নিয়ে যেতাম। দেখেছি সেই কার্ডের লেখাগুলো উনি বেশ আগ্রহ নিয়ে পড়তেন। গিফট উনি আমাকেও দিতেন বইকি, প্রায়শই আমার হাতে তুলে দিতেন ধূপের প্যাকেট, বলতেন ঠাকুরের কাছে জ্বালিও। জানতে চাইতেন আমি কতক্ষণ ধ্যান করি, জপ করি কতক্ষণ, ধ্যানের মধ্যে ঠাকুরকে কখনো দেখেছি কিনা। এইসব নানাবিধ প্রশ্ন উনি আমাকে করতেন। আমার বিশ্বাস উনিও ঠাকুরকে দেখেছিলেন নিশ্চয়ই, না হলে কেউ কি আর এভাবে ইহজগতের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে এতগুলো বছর থাকতে পারেন। মিসেস সেন আমাকে প্রায়ই বলতেন, এটা কিন্তু বিটুইন ইউ অ্যান্ড মি। আমি ওর সেই বিশ্বাসটা রেখেছি, সেগুলো কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি। যদি আমি সত্যি মন থেকে ওকে শ্রদ্ধা করে থাকি তাহলে সেটা আমার করা উচিত নয়। তবে হ্যাঁ, সোশ্যাল আপলিফমেন্টের কথা উনি বারে বারে বলছেন। ওর মুখে প্রায় শুনেছি সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক শব্দগুলো উনি বলতেন। উনি চাইতেন ঠাকুরমা স্বামীজিকে সবাই বুঝুক। বলতেন আত্মোপলব্ধির ওই স্বাদ যারা একবার নিতে পারবেন তারা তাদের জীবনের মূল্যবোধকে এক অন্য উচ্চতায় তুলে ধরতে পারবেন। এই যে একটা রিয়েলাইজেশন, উনি সেই ব্যাপারটার মধ্যেই ডুবে থাকতেন। আসলে ঠাকুরের কৃপাতেই যে জগৎ সংসার সব কিছু চলছে, আমার মতো এই বিশ্বাস ওর মধ্যেও এসেছিল। আমরা যে নিমিত্ত মাত্র, পুরোটাই পুতুল নাচের খেলা, এই কথা উনি বারবার বলতেন। আত্মার সঙ্গে পরমাত্মার যোগের কথা উপলব্ধি করার চেষ্টা করতেন। এই যে আমাদের শরীর সেটা খোলস বই আর কিছু নয়, সেই বিশ্বাস ওর মধ্যে বদ্ধমূল হয়েছিল। মানুষ তো মহামায়ার জালে আবদ্ধ হয়ে তার মনকে বিক্ষিপ্ত করে ফেলে, সেখান থেকে বেরোনোর চেষ্টা উনি করতেন। উদাহরণ দিতেন শ্যামা পোকার। বলতেন ওরা জানে আলোর দিকে ছুটে গেলে মৃত্যু অবধারিত, তাও শ্যামা পোকা তো সেই আলোর দিকেই ছুটে যায়। এই মোহ বই তো আর কিছু নয়। এই মোহ কাটিয়ে ওঠার চেষ্টা উনি তাতে নিয়োজিতও ছিলেন। তাই তো জাগতিক সব মোহ কাটিয়ে ঈশ্বর দর্শনে নিজেকে সঁপে দিয়েছিলেন। বেলুড় মঠে আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন আন্তস্থানন্দ মহারাজ, তাঁর সঙ্গে মিসেস সেনের খুবই যোগাযোগ ছিল। মহারাজ তো মিসেস সেনের বালিগঞ্জের বাড়িতে এসেছেন। একটা সময় পর্যন্ত মিসেস সেনও নিয়মিত বেলুড় মঠে যেতেন। ভরত মহারাজের মৃত্যুর পরেও গিয়েছিলেন। তখন কিন্তু উনি সিনেমা জগৎ থেকে বিদায় নিয়ে নিজেকে গৃহবন্দী করে ফেলেছেন, তবু এসেছিলেন। তবে আমার সঙ্গে যখন থেকে আলাপ তখন আর উনি মঠে যেতেন না। মঠ থেকেই কয়েকজন সন্ন্যাসী মহারাজ আসতেন ওর কাছে, ঠাকুরের কথা মায়ের বাণী শুনিয়ে যেতেন ওকে। মিসেস সেন ঘর গোছাতে খুবই ভালোবাসতেন। নিজের ঘরটিকে সবসময় পরিপাটি করে রাখতে পছন্দ করতেন। পর্দা, বিছানার চাদর, টেবিল ক্লথ সবই পছন্দ করতেন হালকা রঙের, মূলত সাদা বা বেজ রঙের। আসলে বেশ সফিস্টিকেটেড একটা ব্যাপার ছিল ওর জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে। শোয়ার খাটের মাথার দিকে রাখতেন ঠাকুরমা স্বামীজির ছবি। সত্যি কথা বলতে কি, হোলিস্টিক এনভায়রনমেন্ট বলতে যা বোঝায়, মিসেস সেনের ঘরে সবসময় সেরকম একটা পরিবেশ বিরাজ করত। উনি নিজে এত বড় একজন স্টার, কিন্তু ওর ঘরে নিজের কোনো ছবি ছিল না। সেটা আমাকে বেশ অবাকই করেছিল। পরে বুঝেছিলাম ওই জগৎটাকেই তো পিছনে ফেলে এসেছেন ছবির ফ্রেমে, সেটাকে আটকে রেখে লাভ কী। ওর দেখাশোনার জন্য একজন সবসময় থাকতেন, আর রান্না করার জন্য ছিলেন আর একজন। এছাড়া মেয়ে, জামাই এবং নাতনিটা তো ছিলেনই। তবে মিসেস সেনের মধ্যে একটা ব্যাপার ছিল, আমি কারো মুখাপেক্ষী থেকে কাউকে সমস্যায় ফেলব না, কিন্তু আমি ঠিকঠাক থাকবো। এসবের মধ্যেও তাঁর ছিল অসম্ভব দায়িত্ববোধ। কাউকে ডিপ্রাইভ করার কথা তো উনি স্বপ্নেও কল্পনা করতে পারতেন না। তবে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি ওর মধ্যে, যাদের ভালোবাসতেন সামনাসামনি তাদের মোটেও বুঝতে দিতে চাইতেন না তাদের ঠিক কতটা ভালোবাসেন। মিসেস সেন গীতা পড়তেন নিয়মিত, সেখান থেকে নানা শ্লোক বলতেন প্রায়শই, আর সেই সূত্রেই বুঝতাম উনি গীতা গুলে খেয়েছেন। অন্যান্য স্পিরিচুয়াল বইও ওর বাড়িতে প্রচুর দেখেছি, উনি পড়তেনও সেসব। ঠাকুরের বই ছাড়া আর যা পড়তেন তার মধ্যে অন্যতম শ্রী চৈতন্য চরিতামৃত। ওর স্মৃতিশক্তি ছিল অসম্ভব ভালো। কথায় কথায় শ্রী চৈতন্যদেবের কথা উদ্ধৃত করতেন।
এমন নয় যে বিক্ষিপ্তভাবে কিছু একটা বলে দিলেন, যা দেখলাম সেটা আমাদের আলোচনার সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ। বেশ সুর করেই বলতেন সেসব বাণী। এবং হ্যাঁ, ভাষার ওপর ওর দখল ছিল সাংঘাতিক। ওর একটা অনবদ্য ম্যাগনেটিক পাওয়ার ছিল। গলার স্বর, কথা বলার ধরন সব মিলিয়ে ভীষণ আকর্ষণীয়। তবে শেষের দিকে ওর হাঁটা চলার কিছুটা সমস্যা হতো, তাই বেশিরভাগ সময়ই বসে থাকতেন। যদিও মিসেস সেনের অভিনয় জীবনের কথা খুব একটা হয়নি, দু একবার প্রসঙ্গক্রমে ছায়াদেবী এবং মলিনা দেবীর কথা উঠেছিল বটে, তবে তাও সেটা ছবির প্রসঙ্গে নয়। আসলে মিসেস সেনের ভাই অসুস্থ হয়ে খুবই অল্প বয়সে চলে গিয়েছিলেন। যতদূর মনে পড়ছে, ছায়াদেবীর ভাইয়েরও সেই রকমই একটা কিছু হয়েছিল। কথাটা উঠেছিল সেই সূত্রেই। আয়লার সময় সুন্দরবনের লোকেরা তো খুবই সমস্যার মধ্যে পড়েছিল। আগরহাটিতে আমাদের গুরুদেব স্বামী রঙ্গথনন্দ মহারাজের নামে একটি হাসপাতাল ছিল। সেখানে তখন বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। ডক্টর মৈত্রর নির্দেশে আয়লার পর আমি প্রচুর দান সামগ্রী নিয়ে একটা মিনি ট্রাক বোঝাই করে ওখানে যাওয়ার তোড়জোড় শুরু করি। আমি ওখানে যাচ্ছি শুনে মিসেস সেন নিজে আমাকে ফোন করে বলেন, তুমি যাচ্ছ শুনলাম, দুর্গত মানুষদের আমিও কিছু সাহায্য করতে চাই। গুড়, চিঁড়ে, দুধ, জলের বোতল কত কী সব কিনে উনি পাঠিয়েছিলেন। সেদিন বুঝেছিলাম সমাজের প্রতি ওর আগ্রহ যথেষ্ট। শুধু আয়লার সময় জিনিস পাঠিয়ে তিনি ক্ষান্ত হননি। অনেক দিন পর অবধি উনি আমাকে জিজ্ঞেস করতেন ওখানকার মানুষজন কেমন আছেন, ওদের এখন আর কোনো সমস্যা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। শেষ সজ্জায় শুয়েও চেয়েছিলেন সবাই যেন ভালো থাকে এবং ঠাকুর ও মাকে যেন বুঝতে পারে, তাদের উপলব্ধি করতে পারে। মৃত্যুর আগে উনি আমাকে শ্রী শ্রী সারদা মায়ের ছবি ও বাণী সম্বলিত একটা ছোট্ট কার্ড দিয়েছিলেন, যেটি আমি এখন আমার জামার বুক পকেটে রাখি। কার্ডটি নিয়ে বলেছিলেন, এটা পড়ো, আমি শুনি। তাতে লেখা ছিল, দেখা না পেলে কোথা থেকে ভালোবাসা হয়। এই তোমার সঙ্গে দেখাটি হয়েছে, আমি মা, তুমি আমার ছেলে। সত্যি আমার তো মা নেই, উনিই আমার কাছে মায়ের রূপ নিয়ে ধরা দিয়েছিলেন। যে মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কখনো ভুলতে পারি না। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।